প্রধানমন্ত্রী, আমি ছাত্রলীগ করতাম। যে বর্বর দল, যে মাফিয়া গুন্ডা বাহিনী আজকে নিষিদ্ধ, ওরে 5ই আগস্টে পাছায় লাঠি দিয়া ভাগায় দেওয়া উচিত ছিল। দেশের সামরিক সক্ষমতা বাড়াতে একের পর এক নেওয়া হচ্ছে বড়সড় উদ্যোগ। বন্ধুপ্রতিম দেশগুলো থেকে সামরিক সরঞ্জাম কেনা, নতুন নতুন প্রতিরক্ষা চুক্তি, সব মিলিয়ে দেশের সামরিক শক্তি আধুনিকায়নে নজিরবিহীন তৎপরতা দেখা যাচ্ছে এই অন্তর্বর্তী সরকারের সময়। শত বছরে যা ঘটেনি এরকম কাণ্ড। দেখতে মানুষটা ছোট, কিন্তু মরিচটা অনেক ঝাল। ঝাল মরিচগুলো নাকি ছোট হয়। কোনো কিছু করা যাচ্ছে না, না জুডিশিয়ারিতে, না আর্মিতে, না প্রশাসনে, না পুলিশে, কোথাও না। জুলাই সনদ করা যাইতেছে না, সংস্কার করা যাইতেছে না, সবকিছুর পিছনে এই সুপ্পু। এই তৎপরতা ঘিরে এরই মধ্যে নড়ে চড়ে বসেছে ভারত। আবার এই সামরিক সহযোগিতার নতুন দিকগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পরাশক্তি যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সফরে এসেছেন পাকিস্তানের আর্মির চিফ অফ স্টাফ। এই বিমান ঘাঁটিতেই নাকি চীন এবং পাকিস্তানের কাছে থাকা জে-10 যুদ্ধ বিমান বাংলাদেশ সংগ্রহ করলে এই বিমান ঘাঁটিতেই, মানে ভারতের চিকেন নেক থেকে 20 কিলোমিটার দূরের এই বিমান ঘাঁটিতেই সেই বিমানগুলো রাখা হবে। গলার মধ্যে একটা ভাব আসছে, শরীরে একটা জোশ চলে আসছে। নিশ্চয়ই আপনাদেরও জোশ চলে আসবে। আমি যেটা চাচ্ছিলাম ঠিক সেই জিনিসটাই ঘটছে। একটা টিম ওয়ার্ক, এটাই আসলে দরকার। সালাম মারবো এখানে, ইফেক্ট পড়বে কোথায়? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। লালমনিরহাটের বিমান ঘাঁটি আবার সক্রিয় করতে যে বাংলাদেশ সেনাবাহিনী কতটা গুরুত্ব দিচ্ছে এবং সেই বিমান ঘাঁটিতে যে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের সশস্ত্র বাহিনী নতুন করে সংগৃহীত এই জে-10 বিমানগুলো রাখবার ব্যবস্থা করছে, সেটা সম্প্রতি জেনারেল ওয়াকারুজ্জামান যখন লালমনিরহাট বিমান ঘাঁটি আবারও সক্রিয় করার অগ্রগতি দেখতে সেখানে গেলেন, তখনও সংবাদ মাধ্যমে বেরিয়ে এসেছিল যে এই বিমান ঘাঁটিতেই নাকি চীন এবং পাকিস্তানের কাছে থাকা জে-10 যুদ্ধ বিমান বাংলাদেশ সংগ্রহ করলে এই বিমান ঘাঁটিতেই, মানে ভারতের চিকেন নেক থেকে 20 কিলোমিটার দূরের এই বিমান ঘাঁটিতেই সেই বিমানগুলো রাখা হবে। পাকিস্তানের সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা জেনারেল সাহির শামসাদ মির্জা, পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামসাদ মির্জা বাংলাদেশ সফর করছেন। এই খবরটি ভারতে যে যথেষ্ট উদ্বেগ এবং অস্বস্তি তৈরি করেছে, ভারতের সংবাদ মাধ্যম কোন রকম প্রায় রাগঢাক না করেই সেই খবর প্রকাশ করছে। আমি যেমন পশ্চিমবঙ্গের একটি পত্রিকায় দেখছিলাম যে সেখানে শিরোনাম হয়েছে, দিল্লির ঘুম কেড়ে শুক্র রাতে ঢাকায় পৌঁছচ্ছেন পাকিস্তানের দ্বিতীয় শীর্ষ সেনাকর্তা ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি সেনাপ্রধান আসিম মুনিরের পরবর্তীতে যার অবস্থান জেনারেল সাহির শামসাদ মির্জা, তিনি মূলত ফিল্ড মার্শাল আসিম মুনির যে বিষয়টিতে অত্যন্ত গুরুত্ব দেন যে বিশ্বের মুসলিম দেশগুলোর একটা আলাদা প্রতিরক্ষা নীতি এবং তাদের মধ্যকার নিজস্ব একটা প্রতিরক্ষা জোট, সামরিক জোট, এবং সেখানে পাকিস্তানের একটি কেন্দ্রীয় ভূমিকা, সেই বিষয়টির দেখভাল করেন এই পাকিস্তানের এই দ্বিতীয় সেনা কর্মকর্তা সাহির শামসাদ মির্জা। এবং তিনি 1 বছরের কম সময়ের মধ্যে ইরাক, কুয়েত, আজারবাইজান, জর্ডান, সৌদি আরব সহ বিভিন্ন মুসলিম দেশগুলো সফর করবার পর গত বছর ডিসেম্বর থেকেই বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করে আসছিলেন। এরপর অবশেষে এই সফরটি ঘটতে পারল। 2024-এর 5ই আগস্টের পর বাংলাদেশে ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পর যেটা সবচেয়ে বড় পররাষ্ট্র এবং প্রতিরক্ষা নীতির পরিবর্তন, সামরিক নীতির পরিবর্তন, সেটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে 3 দিকে সীমান্ত যেই দেশের, ভারতের সঙ্গে শেখ হাসিনা যে এক রকমের নিঃশর্ত মৈত্রীর বন্ধনের গড়ে তুলেছিলেন এবং সেই বিশ্বাস এবং মৈত্রীর উপর ভিত্তি করে বাংলাদেশ তার সামরিক কৌশল, প্রতিরক্ষা কৌশল নির্ধারণ করেছিল যে দুটো বন্ধু রাষ্ট্র তারা লড়াই করবে না, এবং সেটা মাথায় রেখে পুরো প্রতিরক্ষা কৌশলটা সাজিয়েছিলেন। ভারতের সঙ্গে সেই নিঃশর্ত মানে প্রতিরক্ষা কৌশলে একটা ভারসাম্য আনতে তিনি চীনের সঙ্গে বন্ধুত্ব করছিলেন, চীন থেকে সাবমেরিন কিনছিলেন, সেটা ভারতকে অস্বস্তিতে ফেলছিল এবং ভারতকে উদ্বিগ্ন করছিল, রুষ্ট করছিল। সেটাও তখন ভারতীয় সংবাদ মাধ্যমে আসছিল বটে, কিন্তু কখনো শেখ হাসিনার সময়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কোন সামরিক প্রতিরক্ষা সম্পর্ক, এমনকি কোনো কূটনৈতিক সম্পর্ক খুব কার্যকর হয়ে উঠতে পারেনি। ভারতের অস্বস্তির কারণে পাকিস্তানের সঙ্গে শেখ হাসিনার 1.5 দশকের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। এমনকি আমি দেখছিলাম যে মানে
কোন রকম মহড়া, মানে নৌবাহিনীর মহড়া, সেনা মহড়া, সেসবেও বাংলাদেশ ভারতের অস্বস্তির কারণে পাকিস্তানের সঙ্গে যোগ দিতে পারেনি। আমি ইনকিলাব পত্রিকার খবরে দেখছিলাম যে 2022 সালে পাকিস্তানের নৌবাহিনীর একটা জাহাজ পিএনএস তাইমুর চট্টগ্রাম বন্দরে ডক করতে চেয়েছিল, শেখ হাসিনা সরকার তার অনুমোদন দেয়নি। এরপর 2023 সালের আগস্টে শেখ হাসিনা সরকার বাংলাদেশের নৌবাহিনীর একটা জাহাজকে শুভেচ্ছা সফরে পাকিস্তান যাওয়ার অনুমতি দেয়, কিন্তু ভারতের অস্বস্তির কারণে ঠিক 48 ঘন্টা আগে 2023 সালের আগস্টেও বাংলাদেশ নৌবাহিনীর ওই জাহাজটি গুডউইল সফর বা শুভেচ্ছা সফরটা পর্যন্ত বাতিল করতে হয়। মানে সম্পর্কটা এরকম স্থবির এবং এরকম তলানিতে গিয়ে ঠেকেছিল। কিন্তু ইউনূস সরকার আসবার পর থেকে শুধু যে ডক্টর ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কয়েক দফা সাক্ষাৎ হয়ে গেছে তাই নয়, বাংলাদেশের সামরিক বাহিনীর সঙ্গে পাকিস্তানের সামরিক বাহিনীর একটা ভীষণ কার্যকর সম্পর্ক তৈরি হয়েছে, যেটা ভারতকে সবচেয়ে বেশি অস্বস্তি এবং উদ্বেগে ফেলছে। ডক্টর ইউনূস ক্ষমতায় এসেই যেটা করলেন সেটা হচ্ছে, যেহেতু শেখ হাসিনার মানে তৈরি করা বা শেখ হাসিনার নিয়োগকৃত সেনা নেতৃত্ব বাংলাদেশের সামরিক বাহিনীগুলোতে নেতৃত্ব দিচ্ছিলেন, তিনি কিন্তু একটা সমান্তরাল নেতৃত্ব তৈরি করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে নিয়োগদানের মাধ্যমে, যিনি এই যে পাকিস্তান এবং আমেরিকা এবং চীন এই 3 দেশমুখী বাংলাদেশের যে প্রতিরক্ষা কৌশল এবং বন্ধুত্বের যে নতুন দুয়ার উন্মোচন, সেই কাজটিকে একরকমের নেতৃত্ব দিচ্ছে। তো খলিলুর রহমানের ঘনিষ্ঠ সেনাবাহিনীর ভেতরে হয়ে উঠলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়োগপ্রাপ্ত জেনারেল কামরুল হাসান। যে জেনারেল কামরুল হাসানকে এবছরের শুরু থেকে কয়েক দফায় ডক্টর মোহাম্মদ ইউনূস আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মিলে কিন্তু এই ওয়াকারুজ্জামানকে ফেলে দিয়ে তাকে সেনাপ্রধান করারও উদ্যোগ নিয়েছিলেন। কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ শেখ হাসিনার নিয়োগ করা জেনারেলদেরকে, শীর্ষ সেনা নেতৃত্বকে ইউনূস সরকার যেমন তেমনি পাকিস্তানের সেনা কর্তৃপক্ষ ভারতপন্থী সেনা কর্তৃপক্ষ হিসেবে দেখে। সে কারণে এই সমান্তরাল সামরিক বাহিনীর একটা নেতৃত্ব গড়ে তুলেছেন ডক্টর ইউনূস। এবং জেনারেল কামরুল হাসান কিন্তু জানুয়ারি মাসে গিয়ে 2025-এর এবছরের জানুয়ারি মাসে গিয়ে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে দেখা করে এসেছেন। এবং তখন পাকিস্তানের সংবাদ মাধ্যম উচ্ছ্বসিত হয়ে বাংলাদেশের সেনা কর্তৃপক্ষের বা বাংলাদেশের সেনা নেতৃত্বের এই যে পাকিস্তান সফর, একে এক বিরল সফর হিসেবে অভিহিত করেছেন এবং পাকিস্তান এটাকে কত গুরুত্বের সঙ্গে দেখে তার উদাহরণ হিসেবে জেনারেল কামরুল হাসানের সঙ্গে, মানে সশস্ত্র বাহিনীর বিভাগের যে প্রিন্সিপাল স্টাফ অফিসার প্রধান উপদেষ্টার দপ্তরে জেনারেল কামরুল হাসানের সঙ্গে ফিল্ড মার্শাল আসিম মুনিরের এই সাক্ষাৎকারকে সেটা মানে পাকিস্তান কত গুরুত্ব দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে তার সুসম্পর্ককে দেখে তার একটা উজ্জ্বল উদাহরণ হিসেবে পাকিস্তানের সংবাদ মাধ্যম বর্ণনা করেছিল। সেই বৈঠকটা নিয়েও ভারতের ব্যাপক অস্বস্তি এবং উদ্বেগ তৈরি হয়েছিল, কারণ ভারতও যে এই যে একরকমের নিশ্চিন্তে ছিল যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নাই, পাকিস্তান ভারত তো দুটো শত্রু রাষ্ট্র, ভারত বাংলাদেশ সীমান্ত সেদিক থেকে নিরাপদ, সেই নিরাপত্তার যে বোধ ভারতের ভেতরে সেটা একেবারে ধসে পড়েছে তাই ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে। আর তাই পাকিস্তানের দ্বিতীয় সামরিক কর্মকর্তা জেনারেল সাহিল শামসাদ মির্জা ঢাকায় এসেছেন সস্ত্রীক এবং এসে পৌঁছে তিনি শনিবার দিন ডক্টর ইউনূস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তা সত্যিই ভারতীয় গণমাধ্যমের ভাষায় বললে দিল্লির ঘুম কেড়ে নিয়েছে একরকমের। তার কারণ জেনারেল সাহিল শামসাদ মির্জার সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান সহ নৌবাহিনী বিমান বাহিনী প্রধান তাদেরও দেখা হবে বটে, কিন্তু জেনারেল কামরুল হাসানের সঙ্গে তার আলাদা সাক্ষাৎ হবে এই ডক্টর ইউনূস এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে বৈঠক হবার পরপরই। এবং জেনারেল কামরুল হাসানের সশস্ত্র বাহিনী বিভাগ আর্ম ফোর্সেস ডিভিশনে কিন্তু জেনারেল শামসাদ মির্জার প্রথমবারের মতো এই বাংলাদেশ সফরটিও তারাই ব্যবস্থাপনা করেছেন। তার মানে এই যে আমি যে বলছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে একটা সমান্তরাল নেতৃত্ব গড়ে তুলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ার ক্ষেত্রে সেটার নেতৃত্বে কিন্তু আছেন এই সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান জেনারেল কামরুল হাসান সেনাবাহিনীর তরফে, আর তার মাথার উপর আছেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের ঘুম চলে যাওয়ার, দিল্লির ঘুম কেড়ে নেওয়ার এসব সফর আরেকটা বড় কারণ হচ্ছে মে মাসে অপারেশন সিন্দুরের পর, মানে যেটাকে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের সবচেয়ে বড় বা সবচেয়ে মানে ব্যাপক বিমান যুদ্ধ, সেই অপারেশন সিন্দুর শেষ হওয়ার পর পাকিস্তান সেনাবাহিনীর তরফে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র তিনি কিন্তু স্পষ্টভাবে ভারতকে একরকমের সাবধান করে দিয়ে বলেছেন যে এর পরের বার ভারত যে
কোনো দিক থেকে আক্রান্ত হতে পারে এবং অনেক ভেতরে, মানে ভারতের অনেক ভেতরে গিয়ে আক্রমণ চালানো হবে, সীমান্তের আশপাশে নয়। এবং এর পরের বার পাকিস্তান তার আক্রমণ চালাবে পূর্বাঞ্চল থেকে, পূর্ব দিক থেকে। তার মানে বাংলাদেশ থেকে ভারতের এই ইঙ্গিত বুঝতে কিন্তু একটু অসুবিধা হয় নাই যখন পাকিস্তানের সেনাবাহিনীর ISPR এর মুখপাত্র জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সরাসরি এই কথাটা বলেছেন। এরপর ভারতও তার কৌশলে পরিবর্তন এনেছে। ভারত তার ইস্টার্ন কমান্ড, পূর্বাঞ্চলীয় কমান্ড, যার মানে প্রধান কেন্দ্র সদর দফতর ফোর্ট উইলিয়ামে পশ্চিমবঙ্গে, সেখানে শক্তি বৃদ্ধি করছে, তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে, সেটা নিয়ে সভা করছে। সেসব খবর যেমন বেরিয়ে আসছে, তেমনি অপারেশন সিন্দুরের পর ভারতের সকল কমান্ডারদের যে শীর্ষ কমান্ডারদের যে মানে সম্মেলন অনুষ্ঠিত হলো, সেখানে সেপ্টেম্বরে প্রধান অতিথি হয়ে উপস্থিত হলেন নরেন্দ্র মোদী এবং সেই সম্মেলনটি, কম্বাইন্ড ফোর্সেস কমান্ডারদের সেই সম্মেলনটি অনুষ্ঠিত হলো এবার কিন্তু পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দফতর ফোর্ট উইলিয়ামে। এই পূর্বাঞ্চলীয় কমান্ড মানে 1971 সালে সেই জগজিৎ সিং অরোরার নেতৃত্বে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।